জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মানবেতর জীবন স্বচক্ষে দেখেন অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। জানান তাদের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায় উল্লেখ করে গুতেরেস বলেন, মিয়ানমারে তাদের পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এ সমস্যা সমাধানে জাতিসংঘ সবকিছু করবে বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারের পূর্বে প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গারা আগামী রোজার ঈদ যাতে তাদের পৈতৃক ভিটায় করতে পারে সরকার সেই চেষ্টা করবে। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. দুনিয়ার মানুষের বোঝাগণ অন্যরা নিজের নিজের থেকে এর মধ্যে আর মানুষ দুনিয়ার মানুষের সব আরা ক্ষমতা আনাতে এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঘুরে দেখেন দেশের দীর্ঘতম রানওয়ে। শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন জাতিসংঘের মহাসচিব। পরে খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় আশ্রয়নের ঘর বন্টনে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে এ সময় বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে নিজ কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে বৈঠক করেন তারা। এ সময় রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জুলাই আগস্ট গণহত্যার বিচার, মতিঝিলের শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ধর্ষণ মামলার নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ নানা দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের জুলাই জনতার অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, কর্মসূচির বিস্তারিত আমাদেরকে জানাবেন। শাহবাগে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, তারা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে মাগরিবের নামাজের পর কিন্তু তারা এখানে তাদের সংখ্যাও বেড়েছে এবং তারা কিন্তু এখানে নানা রকম ধর্ষণ বিরোধী স্লোগান তুলছেন এবং মব বিরোধী স্লোগান তুলছেন এবং তারা বলছেন যে ২০১৩ সালে যারা শাহবাগ এখানে কায়েম করেছিল এবং শাহবাগ কায়েমের মধ্য দিয়ে যে ধরনের এবং এর পরবর্তীতে যে শাপলা চত্বরের যে গণহত্যা ঘটানো হয় সেগুলোর বিরুদ্ধেই মূলত তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং আমরা যদি বলি যে তারা মূলত এখানে আমরা প্রধানত জুলাই যে গণহত্যা হয়েছে সেই জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সহ এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিচারের তারা দাবি করছেন। এছাড়া ২০১৩ সালে যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল তারা বলছেন তারই
তারও তারা এখানে বিচার চান এবং তারা বলছেন যে পিলখানায় যে সেনা কর্মকর্তাদের যে নির্বিচারে হত্যা করা হয়েছিল সেটিরও তারা কিন্তু এখানে তারা বিচার চাচ্ছেন। এবং আরেকটি বিষয় এখানে বলতে হয় যে তারা মূলত বলছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধের কথা বলছেন এবং ফ্যাসিস্ট শাহবাগ তারা বলছেন যে শাহবাগ 2013 সালে কায়েম হয়েছিল সেটিও মূলত ছিল একরকম ফ্যাসিস্ট এবং সেই শাহবাগ মূলত দেশে তখন নানা রকম অরাজকতা নৈরাজ্যের জন্য দায়ী বলে এখানে তারা কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে বলছেন। এবং আমরা এখানে দেখছি যে সম্প্রতি যে শিশু আসিয়া ধর্ষণের পর যে মৃত্যুবরণ করেছেন সেই শিশু আসিয়া ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত ফাঁসির দাবি কিন্তু তারা এখানে তুলছেন। এবং আমরা এখানে আরেকটি বিষয় একটু বলে রাখতে হয় যে আমরা দেখেছি যে এখানে যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু প্রতিদিনই তারা বলছেন যে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের এখানে শাহবাগ অর্থাৎ তারা যে শাহবাগই যেটি বলছেন যে 2013 সালে যে শাহবাগ কায়েম হয়েছিল সেই শাহবাগ যেন আর কায়েম হতে না পারে এবং জুলাই গণহত্যাকারীদের ফাঁসি বিচার এবং যারা ধর্ষণ তাদের বিচারের দাবি কিন্তু তারা এখানে তুলছেন। এবং আগামীকাল কিন্তু তারা একটা কর্মসূচি দিয়েছে। আগামীকাল তারা একটি সকাল 11টার দিকে কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং অন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা এখানে একটি কর্মসূচি দিয়েছে। কালকে সকাল 11টার দিকেও কিন্তু এখানে তারা বড় করে জমায়েত এবং সেখানে উপস্থিতিও অনেক বেশি হবে বলে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতারা কিন্তু এখানে দাবি করছেন। তো এই ছিল সিউল আমার কাছ থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে সবশেষ তথ্য। এদিকে ধর্ষণের ঘটনায় আসিয়ার মৃত্যুর একদিন না যেতেই দেশের আরও কয়েকটি জেলায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে দেশের 4 জেলায় আলাদা ধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়ে গেলে মঙ্গলবার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানির পর মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে পাবনার বেড়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। এছাড়া মাদারীপুরের শিবচরে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এমনকি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 8 বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু আসিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সাধারণ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে হবিগঞ্জে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি কোর্ট মসজিদ থেকে সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় সকল ধর্ষণকারীর প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। নাটোরেও জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে শিশু আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। এদিকে বরিশালে জুম্মার নামাজের পর নগরীর বিএম কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন। এছাড়া আসিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর। বিকেলে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। শিশু আসিয়া, তনুসহ সব ধর্ষণের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির বলেন, শুধু মানুষের মন্দ দিক নয়, ভালো দিকগুলো তুলে ধরতে হবে। আসিয়ার বিচার নিশ্চিতে সবাই এক ও অভিন্ন হবে উল্লেখ করে গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান তার। অন্যদিকে মির্জা আব্বাস বলেন, শুধু ধর্ষণের বিচারই নয়, দেশের মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সুবিধাভোগী সাংবাদিক না হয়ে সুষ্ঠু সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই?
আপনারা লিখছেন না কেন? অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে। কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকার কথা কেন শুনি আমরা? তারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবে না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। আমরা ভুলের ঊর্ধ্বে নই। ব্যক্তি কিংবা সমষ্টি, ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। বিগত 16 বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে, একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য। এদিকে সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচার মুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সিলেটে জামায়াতের ইফতার মাহফিলে একথা বলেন তিনি। আল্লাহকে ভয় করা লোক চুরি করতে পারে না, মিথ্যা করতে পারে না, দর্শন করতে পারে না, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করতে পারে না, নিহত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে না, যার অন্তরে খোদার ভয়, আল্লাহর ভয় থাকে। একজন তাকওয়াবান ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে না, হারাম খেতে পারে না, ওজনে কম দিতে পারে না, অপশাসন লুটপাট করে পরের হক নষ্ট করতে পারে না, জাহান্নামের ভয় যদি তার অন্তরে থাকে। সেই তাকওয়া ভিত্তিক সমাজ বাংলাদেশে গড়ার জন্য আমরা চেষ্টা করছি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অনলাইনে টিকিট কাটা নির্বিঘ্ন করতে এবার সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। আর দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আর যাত্রীদের দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। পর্যায়ক্রমে আগামী 20 মার্চ বিক্রি করা হবে 30 মার্চের টিকিট। এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চল এর চট্টগ্রাম, চাঁদপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের 2 জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী 17 মার্চ থেকে। আন্তনগর ট্রেন এবং স্পেশাল মিলে চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিন অনলাইনে প্রায় 17,000 টিকিট দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.শ. আরিফিন সিদ্দিকীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল 11টার দিকে প্রথম জানাজা ও ধানমন্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। গত 6 মার্চ ঢাকা ক্লাবে ইফতার কেনার জন্য গেলে হঠাৎ পড়ে যান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 1 সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় অধ্যাপক আ.ম.শ. আরিফিন সিদ্দিক এর বয়স হয়েছিল প্রায় 71 বছর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।